অশিক্ষিত মোল্লা যারা এখন ইউনিফর্ম পরে বা নিউক্লিয়ার বম দিয়ে উড়িয়ে দেবে ইন্ডিয়াকে। আমাদের মহান নেতা জওহরলাল নেহেরু একটা অ্যাগ্রেসিভ ইন্ডিয়ান আর্মিকে আটকে দিয়ে ইউনাইটেড নেশনসে গেলেন সিজফায়ারের জন্য। 1999 সালে ভারত পাক কার্গিল যুদ্ধের পর একাধিকবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সীমান্তে। প্রতিবারই হামলার ঘটনার সঙ্গে জড়িত থেকেছে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলি। 26/11 মুম্বাই হামলা হোক কিংবা পুলওয়ামা হামলা, বারবার জঙ্গি হামলার শিকার হয়েছে ভূস্বর্গ। প্রাণ হারিয়েছেন বহু সেনাবাহিনীর জওয়ান ও সাধারণ মানুষ। কাশ্মীরে 370 ধারা জারি হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছিল। গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকে প্রশ্ন উঠতে শুরু করে এই হামলার পিছনে দায়ী কে? উগ্রবাদকে মদত দিতে কাশ্মীরিদের যোগ রয়েছে বলে মনে করছেন প্রাক্তন সেনাকর্তা। জম্মু কাশ্মীরের লোক অনেকদিন ধরে বুঝতে পারছে যে মিলিটেন্সির জন্য উগ্রবাদের কারণে ওদের একমাত্র পেট ভরার রাস্তা হচ্ছে গিয়ে ট্যুরিজম। সেটা বন্ধ হয়ে গেছে। ট্যুরিজম ছাড়া তো ওদের কোনো ইন্ডাস্ট্রি নেই। 1972 সালের 71-এর যুদ্ধের পরে আমাকে একটা কোনো কারণে এন্ট্রি পয়েন্টকে অনন্তনাগ পাঠানো হয়েছিল। অনন্তনাগ থেকে আমার ডিউটিটা শেষ করে আমি ওদের একটা গাড়ি নিয়ে ওই শ্রীনগর টু করে ঘুরে আসলাম। অনন্তনাগের একটা বড় শহর, ওইগুলোতে বাজারে টাজারে ঘুরেছি। তখন থেকে এই কাশ্মীরিদের একটা ভারতের বিরুদ্ধে বিরূপ মনোপক্ষ ছিল। আমার যদি কিছু শালটাল নিয়ে দরদাম করতাম, স্বাভাবিক তো, ওরা বলতো যাইয়ে ইন্ডিয়া মে ওয়াপস ওহা মিলেগা। এটা ওদের একটা কট্টর মনোভাব ছিল, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ব্রেন ওয়াশড, যে ইন্ডিয়া ইজ নট আওয়ার ফ্রেন্ড, আর আমরা ইন্ডিয়ার অংশ নই। কাশ্মীর সমস্যা দীর্ঘদিনের। সরকার বদলেছে, কিন্তু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বারবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। আমাদের মহান নেতা জওহরলাল নেহেরু একটা অ্যাগ্রেসিভ ইন্ডিয়ান আর্মিকে আটকে দিয়ে ইউনাইটেড নেশনসে গেলেন সিজফায়ারের জন্য। ভারতের ইতিহাসে প্রথম, আবার মনে রাখুন, প্রথম একটা যে আর্মি জিতে চলেছে তাদের মাঝপথে থামানো হলো। এটা কোনো দরকার ছিল না, তাহলে হয়তো আমরা কাশ্মীর প্রবলেমের এত তীব্রতা হতো না। অর্ধেক পিওকে তো আমরা দখল করেই নিতাম। তখন ছিলেন অ্যাডভান্সিং আর্মি উইথ অল সুপিরিয়রিটি। যদিও দুদেশের চিফ ব্রিটিশার ছিলেন, দুদেশের চিফই ব্রিটিশার ছিলেন। ওরা তাদের মধ্যে কথাবার্তা বলতেন, মেসেজ চেঞ্জ করতেন। কে নেহরুকে বুদ্ধি দিয়েছে আমি জানি না, কায়েদে আজমকে কেউ বুদ্ধি দেয়নি। কিন্তু আরম্ভ করার আগে একটা সেনা প্রধান কি বলল, যে হিন্দুরা কাফের, ওদের সঙ্গে কোঅস্তিত্ব হতে পারে না, কোএক্সিস্টেন্স। সুতরাং আমাদের ধর্ম বলেছে ডিফারেন্ট জাত, যারা কোরআন মানে না তাদের কোতল করো। এটা একটা দেশের চিফ। এখন তো ওদের তারপর থেকে ওদের যত প্রাইম মিনিস্টার হয়েছে, ওটা পুরো দুনিয়াকে, আর আমেরিকা তো ওদের সাপোর্টে থাকে, এখনো সাপোর্টেড হয়েছে। IMF এর লোন ক্লিয়ার করে দিয়েছে। এই লোকটা যখন এরকম কথা বললো, তখন তার ক্লিয়ার কি ইন্ডিকেশন, হি ইজ সাপোজ টু বি এ স্টেটসম্যান। রাষ্ট্রপ্রধান একটা স্টেটসম্যান হয়। এখানে উনি এরকম একটা কথা বলে দিলেন। শাহবাজ শরীফ তার প্রতিবাদ করার ক্ষমতা নেই, যদি মুখ খোলে ওর মুখে টেপ লাগিয়ে দেবে। এটা ওদের অ্যাডমিনিস্ট্রেশন। সম্প্রতি বাংলাদেশের শেখ হাসিনার সরকার পতন ও ইউনূস সরকারের দায়িত্ব নেবার পর ভারত সম্পর্কে একাধিক বিদ্বেষমূলক মন্তব্য শোনা গেছে সেদেশের রাষ্ট্রনেতা ও সাধারণ মানুষের তরফ থেকে। একাধিকবার হুঙ্কার দিতে দেখা গেছে প্রতিবেশী রাষ্ট্রকে।
ভারত পাক পরিস্থিতি উত্তপ্ত হতেই মুখে কুলু মেটেছে ইউনূস সরকার। কার্যত ভয় পেয়েছে বলে কটাক্ষ প্রাক্তন সেনাকর্তার। আমাদের বাংলাদেশের প্রতিবেশী, ও মোল্লারাও বলেছিল না 4 দিনে আমরা কলকাতা দখল করব, 6 দিনে আমরা ত্রিপুরা দখল করে নিয়ে নর্থ ইস্টকে কাট অফ করে দেবো। ওর মুখ থেকে একটা কথাও শুনেছে, রীতিমতো ভয় পেয়ে গেছে। পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে কত সৈন্য সংখ্যা কত, আমাদের থেকে 1/7 বা 1/8। ওরা আমাদের সঙ্গে কি করবে? ওদের কি ইকুইপমেন্ট আছে? যে চীনের থেকে ওরা দান করেছে, তাদের নিজেদের সবটা চীনকে বিক্রি করে দিয়েছে। চীনের থেকে যে দান নিয়েছে সে ঋণে ডুবে আছে, ওদের তো ফ্রি দেয়নি। এইটা নিয়ে আমার 5-6 বছর আগের একটা স্টেটমেন্ট মনে আছে। শেখ হাসিনা বলেছিলেন আমাদের এয়ারফোর্স প্লেন ওরেই না, আর যেগুলো ওরে সেগুলো মুখ টুকরে পড়ে যায়। গত কয়েকদিনের পাকিস্তানের প্রত্যেকটি হামলা কি ব্যর্থ করেছে ভারতীয় সেনাবাহিনী? সুদর্শন চক্র S-400 ও আকাশের যুগলবন্দিতে ধ্বংস করা হয়েছে পাকিস্তানের প্রায় 400টি ড্রোন হামলা। সামরিক দিকে কতটা শক্তিশালী ভারত, কি বলছেন প্রাক্তন সেনাকর্তারা? এই এতগুলো বিমান ফেলেছে কারা, বা বিমানের হামলা ব্যর্থ করেছে কারা? যে জিনিস তৈরি হয়েছে সেগুলো আত্মনির্ভর ভারতের দয়া। কিছু লং রেঞ্জ মিসাইল হয়তো আমরা নিয়ে থাকতে পারি, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম পুরোটাই আমাদের। একটা রোবটের দাম, এই বা ড্রোন, হতে 10 লাখ হতে পারে, আর একটা এয়ারক্রাফটের দাম, যুদ্ধের হাওয়াইয়ের দাম 100 কোটি। সুতরাং ড্রোন হচ্ছে কি একটা চিপ অপশন। সেগুলোকে ম্যানুভার করে সেগুলোতে সামান্য মডিফিকেশন করে ওগুলো দিয়ে বোমও ডেলিভারি করা যায়, ওগুলো দিয়ে ক্যামেরা ড্রাইভিং করা যায়। যে ক্যামেরা তোমার ছবি নিতে থাকবে সোজা স্যাটেলাইটে পাঠিয়ে দেবে। এই সমস্ত উন্নতি জিনিস আমাদের দেশে এয়ারফোর্সের যেটা আসল অ্যান্টি মিসাইল ইকুইপমেন্ট, শত্রুদেশের হামলার ইকুইপমেন্ট, সেটা মেড ইন ইন্ডিয়া। মেড ইন ইন্ডিয়া বলবো না, মেড ইন ভারত। লং রেঞ্জ মিসাইল, মিডিয়াম রেঞ্জ মিসাইল, মিডিয়াম পাল্লা বলে, দূর পাল্লা, মাঝামাঝি পাল্লা, আকাশ, যেটা লেটেস্ট আমরা খুব ইউজ করেছি, ওটা 40 কিলোমিটার পর্যন্ত ডিটেক্ট করে স্ট্রাইক করতে পারে। এগুলো রেডার মাউন্টেড, রেডার চালানো আছে এবং রেডার ট্র্যাক করে। একবার লক অন করলে কম্পিউটার ওগুলো ছাড়ে না, তুমি যতই ম্যানুভার করো ওরা লক অন করে গেছে। আমাদের হাতিয়ারের মুখ এদিক ওদিক ঘুরতে থাকে, যেটা আমরা ম্যাক্সিমাম ইউজ করেছি আমার খবর অনুযায়ী আকাশ মেড ইন ইন্ডিয়া, মেড ইন ভারত। আমার মুখ দিয়ে এখন ইন্ডিয়া বেরোনো ঠিক নয়, ভারত। সুতরাং এই জন্য আমাদের জয় হয়েছে। পাকিস্তানি এয়ারফোর্স বারবার অ্যাটাক করতে আমাদের রানওয়ে ড্যামেজ করার জন্য। রানওয়ে ড্যামেজ করলে এয়ারক্রাফট পায় বেকার, এয়ারফিল্ড পায় বেকার। তারপরে যদি তার উপরে এয়ার কন্ট্রোল টাওয়ার নক আউট করে দেয় তাহলে আরো বেশি বিপদ। এগুলো থেকে একটা টেম্পোরারি হলেও সাম রিলিফ পাওয়ার জন্য আমরা এমন কতগুলো রাস্তা তৈরি করেছি যেখানে এরোপ্লেন নামতে পারে। এগুলো কি করে হয়েছে? বিকশিত ভারত। আমরা কারো উপরে ডিপেন্ড করতে চাই না। আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত।